ক্লাস 9 আজকে আমরা জল যে চ্যাপ্টারটা আছে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমরা একটু পড়ে নিই। জল চ্যাপ্টারটা জলের মতোই সহজ, কয়েকটা বিষয় আছে যেগুলো পড়াশোনার বাইরেও আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, সেই ধারণাটাও আমাদের থাকা দরকার। তো এখানে আমি কয়েকটা পয়েন্টগুলো লিখে রেখেছি সময় কম বাঁচানোর জন্যে, তবে ধাপে ধাপে আমরা এগোবো। তো প্রথমে আমরা দেখব জলের ধর্ম, জলের কি আমাদের প্রয়োজন। সেই জলের ধর্মের মধ্যে কিছু কিছু দ্রাবক ধর্ম আছে, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সম্পর্কে ধারণা থাকবে। আমরা তো প্রতিদিন জল পান করি বা খাই, সেই পানীয় জলের কি কি গুণাবলী দরকার, বা আমরা দেখব পরিশোধিত জল খাওয়ার প্রয়োজন সুস্থ থাকার জন্যে, সেই পরিশোধন পদ্ধতিগুলো। এছাড়া মৃদু জল কি, ক্ষর জল কি, রেজিন, তারপরে জলের দূষণ, আর একটা জায়গায় থাকে ইউরোট্রফিকেশন বা অ্যালবোম, দুটো পার্ট থাকে। আর জলে যত রকম দূষণ আছে তার মধ্যে ন্যাচারালি যেটা বাড়ছে আমাদের এই পশ্চিমবঙ্গের কয়েকটা জেলায় এই দূষণের প্রবণতা অনেক বেশি, সেটা হচ্ছে আর্সেনিক দূষণ আর ফ্লোরাইড দূষণ। তো প্রথমে যদি জলের ধর্মগুলো আমরা বলি, আমরা যেটা বিশুদ্ধ জল যদি বলি, তার বর্ণ থাকবে না, বর্ণহীন, গন্ধহীন যদি পিওর জল হয়, বিশুদ্ধ জল হয়। এছাড়া জল আমরা যেখান থেকে বিভিন্ন সোর্সগুলো দেখি, পুকুরের জল, নদীর জল, লেকের জল, বৃষ্টির জল, তাদের আলাদা আলাদা অনেক সময় গন্ধ, বর্ণ বা স্বাদ থাকতে পারে। সেটার কারণ হচ্ছে তার সঙ্গে অন্য কোনো পদার্থ মিশে আছে, মিশ্রিত অবস্থায় আছে জলে। তাহলে জলের ধর্ম যদি আমরা বলি তাহলে কি, বর্ণহীন, গন্ধহীন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা দেখব ক্লাস 10এও আমরা আরও বিশদভাবে জানতে পারবো, এখানে কিছু কিছু জানতে হবে। যেমন ধ্রুবীয় আর অধ্রুবীয় বলে দুটো বিষয় থাকে, যারা অ্যাডভান্স পড়াশোনা করতে যায় তারা জেনে নেবে। তো আপাতত আমি বলছি জল ধ্রুবীয়। জল কি হচ্ছে, জল বা ইংরেজিতে যেটা বলে পোলার সলভেন্ট। আমি এখানে একটু জাস্ট টাচ দিয়ে দিই। আমরা জানি জল H2O। তো এখানে কি হয়, জলের যদি আমরা গঠন দেখি, ক্লাস 10-এ আমরা গঠন শিখবো, এখানে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। জল H2O এরকম থাকে, ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি যে দুখানা করে হাইড্রোজেন আর একটা করে অক্সিজেন, এই নিয়ে জল তৈরি হয়। এবারে যদি আমরা এদের ইলেকট্রোনেগেটিভিটির কথা ভাবি, যদিও তোমাদের সবার এখন ধারণা কম বেশি আছে, সেক্ষেত্রে দেখা যাবে অক্সিজেনের নেগেটিভিটি হাইড্রোজেনের থেকে অনেক বেশি। তার ফলে এই অক্সিজেনটা কিছুটা স্লাইডলি মাইনাস হয় আর এইচগুলো প্লাস প্লাস হয়ে থাকে। মানে একটা অ্যাডভান্স লেভেলে, জাস্ট যারা বুঝতে পারবে তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। তো যার জন্য এখানে খুব অল্প পরিমাণে প্লাস চার্জ থাকে আর এখানে অল্প পরিমাণে মাইনাস চার্জ থাকে। তার ফলে এই প্লাস মাইনাস হয়ে থাকছে বলে এরকম যারা হয় তাদেরকে ধ্রুবীয় বলে। যেমন আমরা HCl গ্যাসের নাম শুনেছি, HCl, সেখানেও দেখবো এইচটা ডেল প্লাস অল্প পরিমাণে প্লাস হয়ে আছে, একটু অল্প পরিমাণে মাইনাস হয়ে আছে। তো এদেরকে বলা হয় ধ্রুবীয়। আর যে ক্ষেত্রে এরকম ঘটনা নেই তারা ধ্রুবীয় হয় না, তারা অধ্রুবীয় হয়। এছাড়াও অধ্রুবীয় হওয়ার আরও কয়েকটা কারণ থাকে। তো জল আপাতত ধ্রুবীয় বা পোলার সলভেন্ট। অনেক সময় এটা ডিরেক্ট জিজ্ঞেস করে, না বুঝতে পারলেও মনে রাখতে হবে জল হচ্ছে ধ্রুবীয়। আর ধ্রুবীয় দ্রাবক হিসাবে এর মধ্যে ধ্রুবীয় যে সমস্ত দ্রাবক তারা ইজিলি দ্রবীভূত হতে পারে। যেমন আমরা দেখেছি সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়। এর বাইরেও যারা অধ্রুবীয় তারাও কিছু কিছু দ্রবীভূত হতে পারে। যেমন আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে পেট্রোল ডিজেল কখনো জলে দ্রবীভূত হতে পারবে না। কিন্তু আমরা যদি অ্যালকোহলের কথা ভাবি, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, সামান্য পরিমাণে অ্যাসিটোন, এরা কিন্তু জলে দ্রবীভূত হতে পারে। বা আমরা যদি চিনির কথা বলি, গ্লুকোজের কথা বলি, সেই সেন্সে এরাও দ্রবীভূত হয়। এই জন্যে জলকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে জলকে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়। তো সেখানে
বলতে হবে যে জলের ধ্রুবীয় এবং অধ্রুবীয় দুই রকম পদার্থই দ্রবীভূত হতে পারে, সবাই হতে পারবে এরকম ব্যাপার না, কিন্তু হতে পারে, এই জন্য জলকে সর্বজনীন ধ্রুবক বলা হয়। আচ্ছা, এবার আসছে স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক। আমরা জানি জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্ফুটে বাষ্পীভূত হয়, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হয় জল থেকে বরফ বা জল জমে বরফ হয়, বা আরো তাপ দিলে বরফ গলে জল হয়। এক্ষেত্রে আমরা দেখছি বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বা এটা উল্টোটা অনেক সময় বলা হয়, যখন বাষ্পটা জমে জল হচ্ছে সেই পদ্ধতিটাকে ঘনীভবন বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হবে। আবার গলে যেমন জল হয় তেমনি জল জমেও বরফ হতে পারে, সেটাও কিন্তু ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই হবে। এটার কন্ডিশন হচ্ছে বিশুদ্ধ অবস্থায়। যদি অশুদ্ধি থাকে, সেটা তো আমাদের স্কোপে নেই, তাও বলে দিচ্ছি, যদি অশুদ্ধি থাকে এই 100টা বেড়ে যেতে পারে আর 0টা কমে মাইনাসের দিকে চলে যাবে। ফর এক্সাম্পল ধরো সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে কিছুটা, দেখা গেল 100 জায়গায় 101 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেটা আছে সেটা কমে -5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। এটা বোঝার জন্য আর একটু ডিটেলসে পড়তে হবে ভালো করে, আমি জাস্ট বলে দিলাম। এবং এর খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। কি ব্যবহার আছে না, আমরা যেগুলো দেখি যে মাছ প্রিজার্ভ করার জন্য যে বরফ ব্যবহার করা হয়, তাতে ইচ্ছা করে আগে থেকে লবণ মিশিয়ে দেওয়া হয়। লবণ মিশিয়ে দিয়ে ওই বরফের যে জমে বরফ হবে সেটাকে প্রায় -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। এতে সুবিধা অসুবিধা কি? সুবিধা হচ্ছে -20-তে নিয়ে যাওয়া মানে এতে অনেক হিট লস করে এইখানে গেছে, সুতরাং পরিবেশে এ অনেকটা হিট গ্রহণ করে 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 তারপরে এসে বরফে জলে পরিণত হবে। তারপরে তার মানে এখান থেকে একে আমি রিজার্ভেশন ঠান্ডা হিসাবে অনেকক্ষণ এটাকে ব্যবহার করতে পারবো। এটা একটু অ্যাডভান্স লেভেলে বুঝতে লাগবে, এমনি শুনে অনেকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু এইটুকু বোঝাতে হবে যে লবণ মাখিয়ে দিলে ওর গলনাঙ্ক -20-তে চলে যেতে হবে। আরেকটা হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বাড়িতে যখন রান্না করা হয়, অনেক সময় সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করা হয়। প্রেসার কুকারে কি হয় না, আমাদের যখন একটা খোলা পাত্রে জল থাকে গরম করা হয়, তখন সে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে শুরু করে। কিন্তু আমরা যদি এই মুখটাকে সিল করে দিই, যেভাবে প্রেসার কুকারে থাকে, এরকম লিড থাকে একটা, প্রেসার কুকারে যখন সিল করে দেওয়া হয় তখন এই যেটুকু পরিমাণ জল বাষ্পীভূত হচ্ছিল তারা বেরোতে পারে না, তারপরে চাপ ক্রিয়েট করে। তার ফলে এই টেম্পারেচারটা বেড়ে আপ টু 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যেতে পারে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে যে পরিমাণে তাপ ধারণ করে রেখেছে, 120 ডিগ্রিতে তাপ অনেক বেশি ধারণ করে রাখবে। এবং সেই তাপ কোথায় সঞ্চারিত হবে না, ভেতরে যে খাবারগুলো আমরা সিদ্ধ করতে দিয়েছি, তার ফলে সেই খাবারগুলো অতি দ্রুত এবং সুসিদ্ধ হয়। শুধু তাই নয়, আমাদের যদি জানি যে পাহাড় সমতলে বায়ুর যে চাপ সেটা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে, তার ফলে পাহাড় পর্বত এলাকায় যারা বসবাস করে সেখানে কিন্তু জল 100 ডিগ্রির পরিবর্তে দেখা যাবে হয়তো 97 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছে। সেক্ষেত্রে খাদ্যদ্রব্য সিদ্ধ করা আরো ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রেসার কুকারের ব্যবহার এখানে করা যেতে পারে। তাহলে এই হচ্ছে চাপের প্রভাব, স্ফুটনাঙ্ক চাপের প্রভাব। চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। আর অপদ্রব্যের প্রভাব, চাপের প্রভাবটা বেশি অপদ্রব্যের প্রভাবের থেকে। এবারে আসছে পানীয় জল। আমরা যে জল পান করি সেটাই পানীয় জল। তো আগের আজ থেকে 100, 150, 200 বছর আগে মানুষ দেখা যাবে হয়তো পুকুরের জল পান করতো। কোনো জায়গায় বড় বড় দিঘি খনন করা থাকতো, সেই দিঘির জল সবাই খেত। এবং তার ফলে কিছু কিছু সময় রোগ জীবাণু সেই জলের মাধ্যমে শরীরে ঢুকতো। যদি সংক্রামক রোগ হতো তখন একসঙ্গে সবার রোগ হয়ে যেত, যেমন কলেরা হতো, কলেরা, টাইফয়েড। তারপরে যে সমস্ত জায়গায়
জলের এরকম সোর্স নেই, দিঘি নেই, সেখানে অনেক সময় কুয়ো খনন করা হতো, এগুলো সবাই দেখেছি। বর্তমানকালে আমরা দেখেছি এখন ডিপ টিউবওয়েল আছে, বা শহরাঞ্চলে নদী বা লেক থেকে জল নিয়ে সেগুলো পরিশোধন করে পাঠানো হয় বিভিন্ন বসতি এলাকায়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো পানীয় জলের গুণাবলী কি হওয়া উচিত? আমাদের যদি কেউ দুর্গন্ধযুক্ত জল দেয় বা খুব লবণ থাকে বা খুব তিতো হয়, সে জল তো আমরা কখনো খেতেও পারবো না, তার সঙ্গে সঙ্গে সেটা শরীরের জন্যও ক্ষতিকর। সুতরাং পানীয় জলের যে গুণাবলী সেটা এক কথায় আমরা বিশুদ্ধ বলতে পারি। এবার সেই বিশুদ্ধ হতে হতে কি কি তাদের মধ্যে গুণাবলী থাকবে? 1 নম্বর, তাতে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনোরূপ দুর্গন্ধ থাকবে না। 2 হচ্ছে তাতে কোনো বিষ জাতীয় জিনিস মিশে থাকা চলবে না। যেমন আমরা পরবর্তীকালে দেখব যেখানে জল দূষণ হচ্ছে, সেখানে দেখব যে সমস্ত কলকারখানার বর্জ্য পদার্থ বা আমরা যে সমস্ত কীটনাশক সার ব্যবহার করি সেইগুলো ভূগর্ভস্থ জলে যাচ্ছে, সেখান থেকেই আবার দূষিত জল আমাদের শরীরে ঢোকার চান্স একটা থাকছে। আমরা দেখেছি, তোমরা জানো যে নর্থ চব্বিশ পরগনায় ডিপ টিউবওয়েলের জল খুব একটা খাওয়া হয় না, সেগুলো বিভিন্ন জায়গায় ফিল্টার করে তার মাধ্যমে পরে খাওয়া হয়। তো আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কোনো রকম রোগ জীবাণু থাকা যাবে না, এবং রোগ জীবাণুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকোলাই বা ইকোলি, এই জাতীয় কিছু ব্যাকটেরিয়া থাকে, সেগুলো পেটে গেলে আমাদের প্রাথমিকভাবে পেট খারাপ যেটা আমরা বলি সেটা হতে পারে, বা পরবর্তীকালে আরও বেশি অসুস্থ হয়ে যাওয়ার সুযোগ থাকছে। তাহলে বিশুদ্ধ জল পান করার জন্য কোনো গন্ধ থাকবে না, কোনো বিষ জাতীয় থাকবে না, আবার কোনো রোগ জীবাণু থাকবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে TDS বলে, টোটাল ডিজলভ সলিড, সেটা আমরা অতটা ভালো এখন বুঝতে পারবো না, উঁচু ক্লাসে গিয়ে বুঝতে হবে। একটু যদি বলি যে একদম যে লবণ জাতীয় জিনিস সেগুলো একদম থাকবে না, এরকম হলে আবার শরীরের ক্ষতি। মিনারেলস যেগুলো বলছি, কিছু কিছু থাকবে, যেমন সোডিয়াম ক্লোরাইড তো থাকতেই পারে, পটাশিয়াম ক্লোরাইড থাকতেই পারে একটা নির্দিষ্ট মাত্রায়। এই ক্লোরাইডের আমরা দেখবো 250 mg পার লিটারে থাকলে সেটা নিরাপদ। এছাড়া কিছু কিছু এসেন্সিয়াল মেটাল আছে যেগুলো কিন্তু ওই ভূগর্ভস্থ জল আমরা খেলে তার মাধ্যমে আমাদের শরীরে আসবে, খুব কম পরিমাণে লাগে, যেমন কোবাল্ট লাগে, ম্যাঙ্গানিজ লাগে। তো এরকম পারমিটেড লেভেলে থাকবে। প্রাথমিকভাবে কোনো রোগ জীবাণু যাতে না থাকে দেখতে হবে, আর কোনো অশুদ্ধি যাতে না থাকে সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি পুকুরের জল খাওয়ার কথা ভাবি, এখন ভাবতেই পারবো না, কিন্তু 100 বছর আগে তো মানুষ পুকুরের জল খেত। তাহলে এই গেল পানীয় জলের গুণাবলী। এবার হচ্ছে পরিশোধন পদ্ধতি। পরিশোধন পদ্ধতি কি কি? না, জল কোন সোর্স বা উৎস থেকে আসছে তার উপর ডিপেন্ড করে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। মেশিন তো জল ফিল্টার করে আমরা খাই, কিভাবে করে জানি না, কিন্তু আমাদের বিজ্ঞান পড়তে গেলে বা মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা বা মেশিন থেকে আদৌ বিশুদ্ধ জল বেরোচ্ছে কিনা সেগুলো বোঝার জন্য আমাদের এই পরিশোধন পদ্ধতিগুলোকে বুঝতে হবে। যেমন যদি শহরাঞ্চলে দেখা হয়, শহরাঞ্চলে কি হয় না, প্রথমত আমাদের যদি কলকাতা শহরের কথা বলি, কলকাতায় প্রথমে গঙ্গার জলটাকে মেশিন দিয়ে উত্তোলন করা হবে, দিয়ে প্রথমে একটা প্রাথমিক চেম্বারে যাবে, সেই চেম্বারে বড় বড় নুড়ি কাঁকড় বালি টাইপের জিনিসপত্র থাকবে। সেখান থেকে যখন জলটা আস্তে 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 পাস করবে, যেগুলো ভাসমান কণা, আবর্জনা, বড় বড় কিছু নোংরা আবর্জনা, সেগুলো তাতে আটকে যাবে, আর যেগুলো আরও ছোট 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 সেগুলো তার সঙ্গে পাস করে চলে যাবে। তারপরের চেম্বারে যখন যাবে, সেখানে ফটকিরি, যেটাকে অ্যালাম বলে, এছাড়া কিছুটা সামান্য পরিমাণে চুন দিলেও দিতে পারে, পটাশ দিলেও দিতে পারে, এগুলো খুব সামান্য পরিমাণে দিয়ে সেই জলটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, যাকে বলে তারপরে সেডিমেন্টেশন বা ভারী ভারী যেগুলো জিনিস, কোলয়েড টাইপের জিনিস, সেগুলো এর উপস্থিতিতে আস্তে 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 নিচে থিতিয়ে পড়বে। তাহলে প্রথমে বড় বড় কণাগুলো বেরিয়ে গেল, তারপরে ছোট ছোট কণাগুলো থিতিয়ে পড়লো, এরপরে আসছে তাতে রোগ জীবাণু যেগুলো আছে সেগুলোকে কিভাবে মারা যাবে। তো এটার জন্য শর্টকাট পদ্ধতি হচ্ছে ক্লোরিনেশন। ওর সঙ্গে ক্লোরিন যোগ করা হয়। ক্লোরিন যোগ করার বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু আমরা আপাতত বুঝবো ক্লোরিনেশন করা হয়। ক্লোরিন যোগ করলে কি হবে না, ওই জীবাণুটা মরে যাবে, কিছুক্ষণ টাইম দেওয়া হবে, তারপরে সেটা স্টোরেজে থাকবে, তারপরে সেটা আস্তে আস্তে পাইপের মাধ্যমে বিভিন্ন জায়গায়
পাঠানো যেতে পারে। তাহলে এইটা হচ্ছে, তাহলে এখানে আমরা দেখলাম যে মোটামুটি কোনো জলে যদি লবণের মাত্রাটা খুব বেশি না থাকে, মোটামুটি পানীয় জলের যা মাত্রা উচিত সেই মাত্রা যদি থাকে, তাদেরকে আমরা এই পদ্ধতিতে অনেকটা ফিল্টার করে নিতে পারি। আবার কোথাও যদি লবণের পরিমাণ বেশি থাকে, সেটাকে কিন্তু এইভাবে আমরা ফিল্টার করতে পারবো না। তার ফলে সরাসরি আমাদের লবণাক্ত নদীর জল বা সমুদ্রের জল এই পদ্ধতিতে কিন্তু পরিশোধন করা সম্ভব না। তার জন্য অন্য পদ্ধতি আছে, যেটাকে বলা হয় বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। এই রিভার্স অসমোসিস বুঝতে গেলে তার আগে অসমোসিসটা বুঝতে হবে। আমাদের বায়োলজিতে আছে বা বিজ্ঞানের তো অন্যান্য বইতে পড়েছে যে সেমি পারমিয়েবল বা অর্ধবেদ্য পর্দা দ্বারা যদি পৃথক থাকে, তাহলে দ্রাবকের কণাগুলো পাস করতে পারবে কিন্তু দ্রাবকগুলো পারবে না। তাহলে ধরো আমি এরকম বললাম, এটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, যেখান থেকে ধরো জলের কণাগুলো এইদিকে যেতে পারবে কিন্তু লবণের কণাগুলো যেতে পারবে না এদিক থেকে এদিকে। তো এবার এরকম করা হয়, যদি এখানে এরকম একটা পাত্রে এই জল রেখে, লবণ জল রেখে এখানে প্রচণ্ড প্রেসার ক্রিয়েট করা হয়, চাপ দেওয়া হয়, তখন জলের কণাগুলো এই দিক থেকে এইদিকে বেরিয়ে যাবে। সেট আপ আছে, মেশিন যেমনভাবে সেট আপ করতে হয়, কিন্তু মেন জিনিসটা হচ্ছেই যে একটা অবিশুদ্ধ জল তার কোনো একটা দিকে, বা মেশিনের অনেক ক্ষেত্রে কি হয়, এরকম একটা ক্যান্ডেল থাকে, বলে এরকম লম্বা একটা ক্যান্ডেল থাকে, তার ইনলেট একটা থাকে, আউটলেট একটা থাকে, আর এখানে সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো সিস্টেম করে থাকে। এদিক থেকে প্রচণ্ড প্রেসার দিয়ে জল ঢোকানো হয়, এদিক থেকে যে জলটা বেরিয়ে যাবে তাতে লবণ থাকবে না। আমাদের সুন্দরবন অঞ্চলে দেখেছি কি হয়, যে যে জল উত্তোলন করা হয় তাতে একটু নুনচি বা লবণাক্ত পরিমাণ বেশি থাকে, তাকে এই রিভার্স অসমোসিসের মধ্য দিয়ে পাঠানো হলে একমাত্র লবণ কমবে। অন্য পদ্ধতিতে অত সহজে লবণ কমানো যায় না। সুতরাং যে কটা পদ্ধতিতে ফিল্ট্রেশন হবে তার মধ্যে একটা জায়গায় এরকম রিভার্স অসমোসিস করতে হবে। বিভিন্ন জায়গায় পিএইচি থেকে যে জলগুলো আসে সেখানেও এই রিভার্স অসমোসিস করা হয়, নয়তো লবণাক্ত ব্যাপারটা কমবে না। এছাড়া রোগ জীবাণু মেরে ফেলার একটা যেমন পদ্ধতি আমরা ক্লোরিনেশন, যেটা লার্জ স্কেলে হয়, তেমনি বাড়িতে অনেকে যেমন ফিল্টার ব্যবহার করে, সেখানে এরকম বলা হয় যে অনেকগুলো ক্যান্ডেল থাকে, সেই ক্যান্ডেলগুলো ধাপে ধাপে কাজ হচ্ছে যে প্রথমে যে ক্যান্ডেলটা থাকে সেটা দেখা যাবে আয়রনের যে আয়রন বা অশুদ্ধি প্রলম্বন সেটাকে ফিল্টার করে ফেলা, তারপরে যে লেভেলটা থাকে আরও ছোটো ছোটো পার্টিকেলগুলো ফিল্টার করা, তারপরে তাকে আমরা অনেক সময় ইউভিএফ মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দার ভেতর দিয়ে পাঠাবো, সেখান থেকে লবণটা অনেকটা ছাঁকনির মতো ছেঁকে বেরিয়ে যাবে। এবং শেষে হচ্ছে ইউভি লাইট যেটা থাকে, সেই ইউভি লাইটও কিন্তু জীবাণু মারতে সক্ষম। তো সুতরাং একটা টিউব থাকবে যেখানে ইউভি লাইট এক্সপোজ থাকবে, তার পাশ দিয়ে জলটা আস্তে 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 পাস করবে, সেখানে জীবাণুগুলো মারা যাবে। এক্ষেত্রে জীবাণু যে সবটা মারা যাবে এটা আমরা বলবো না, কারণ ব্যাকটেরিয়া মারা গেলেও ভাইরাস এমন একটা জিনিস অত সহজে মরে না। ওর ক্ষেত্রে আমরা বলতে পারি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, মানে মরার মতো অবস্থা হয়ে যাবে। তো সুতরাং এই ফিল্টার করার পরে যে জলটা থাকবে সেই জলটাকে ডার্ক রাখতে হবে, অন্ধকারে রাখতে হবে, হয় স্টিলের পাত্রে বা কোনো মেটালের পাত্রে, বা যে কন্টেনারটা রাখা হবে সেখানে যেন আলো পাস করতে না পারে। অনেকক্ষণ থেকে যদি আলো পাস করতে থাকে ওই জীবাণুগুলো কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। সুতরাং এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে জলটা ফিল্টার হয়ে বেরোচ্ছে তাকে আবার সানলাইটে ডিরেক্টলি এক্সপোজ করা যাবে না, সেক্ষেত্রে তারা আবার সক্রিয় হয়ে উঠবে। তাহলে এইগুলো বইতে সুন্দর করে এক এক করে লেখা আছে, আমি তাও একবার করে আউটলাইন বলে দিচ্ছি। বইয়ের পাতাগুলো উল্টালেই দেখতে হবে যে কোনো বইতে এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। প্রথমে জল, তার ধর্ম, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, তার দ্রাবক ধর্ম, পানীয় জল, পরিশোধনের বিভিন্ন পদ্ধতি। এবার আমরা আসছি মৃদু জল আর ক্ষর জল। মৃদু জল আর ক্ষর জলটা কি, মানে মৃদু বা ক্ষরতা, এইটা
এই টার্মটা এসছে মেইনলি আমরা যখন জামা কাপড় পরিষ্কার করি, সেই জামা কাপড় পরিষ্কার করার সময় যে সাবান ব্যবহার করা হয় তার উপর নির্ভর করে এসছে। মৃদু জল যদি হয় তাতে সাবানকে ব্যবহার করলে অতি সহজে ফেনা হবে, জামা কাপড় সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কিন্তু খর জলে যদি সেটা করা হয় অতি সহজে ফেনা তৈরি হবে না, অনেকটা সাবান নষ্ট হয়ে যাবে, লস হবে, তারপরে গিয়ে ফেনাটা তৈরি হবে। তো ঘটনাটা কি হয় না, সাবান যেগুলো হয় সেগুলো বিভিন্ন জৈব যৌগ থাকে, তার একটা সল্ট থাকে। এটা ক্লাস 10-এ গেলে বুঝবে, আমি জাস্ট এরকম লিখছি যে ধরো আর একটা এরকম একটা কম্পাউন্ডের একটা পার্ট থাকে আর একটা পার্টে C+O, ধরো সোডিয়াম লবণ টাইপের এরকম থাকে Na। এর কাজ হচ্ছে নোংরাগুলোকে টেনে বের করে ফেলা। কিন্তু এই জলে যদি আমাদের কিছু সল্ট থাকে, যেমন Ca2+ এর সল্ট, ক্লোরাইড সল্ট, ধরো CaCl2 আছে, তারপরে ম্যাগনেসিয়াম যদি থাকে Mg2+ আয়ন, তার কাউন্টার পার্টে সল্ট থাকবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পরে FeSO4 ফেরাস সালফেট। সুতরাং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস, আয়রন এর যদি ক্লোরাইড আর সালফেট লবণ জলে মিশে থাকে তাহলে আমরা এইরকম ধরনের সাবান যেটা ব্যবহার করব তার ফেনা অতি সহজে হবে না। এই অতি সহজে ফেনা হবে না কারা না, যারা খর জল আর মৃদু জল। তাহলে উৎসগুলো বুঝবো কি করে না, জেনারেলি যখন উপর থেকে বৃষ্টি পড়ছে সেই জলটা কিন্তু মৃদু জল, বৃষ্টি যখন হয়ে পুকুরে জমা হচ্ছে সেটা অনেকটাই মৃদু। আর খর জল কোনটা হবে না, যেখানে এই লবণগুলো বেশি বেশি থাকবে, সেগুলো কোথায় কোথায় না, একটা হচ্ছে সমুদ্রের জল, যেগুলো উপকূলবর্তী নদী সেখানকার জল, ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার, সেখানকার জলে কিন্তু এই লবণগুলো মিশে থাকার চান্স অনেক বেশি এবং সেটা খর জল হয়। এবারে তাহলে উপায় কি, এই যে সমস্যাটা সাবানে যেটা আছে, ডিটারজেন্ট একটু অন্যরকম। ডিটারজেন্টের যেভাবে কাজ করে সেখানে কিন্তু এই সমস্যাটা হয় না, সেখানে এরকম আর থাকে, কিন্তু এই যে অ্যাসিড RCOO তার একটা সল্ট, এর পরিবর্তে চেঞ্জ হয়ে যায় SO3Na বা SO3 পটাশিয়াম বা সোডিয়াম সল্ট, SO3Na বা SO3K। তো এইটা যদি আমরা খর জলে ব্যবহার করি সেখানে কিন্তু এই প্রবলেমটা হয় না। এই জন্য আমরা দেখেছি যে সাবানের ব্যবহার দিন দিন অনেক কমে গেছে, ডিটারজেন্টের ব্যবহার অনেক বেড়ে গেছে। তো এই পার্টটা তাহলে আমাদের আপাতত বুঝতে হবে, যদি বলে যে মৃদু জল কাকে বলে না, যে জলে সাবানের ফেনা অতি সহজে তৈরি হয় সেটা মৃদু জল, আর যে জলে অতি সহজে ফেনা তৈরি হবে না সেটা হচ্ছে খর জল। এবারে খরতা আবার দু রকম আছে, এগুলো হয়তো আমাদের দৈনন্দিন জীবনে অতটা কাজে লাগে না, কারণ খর জল হোক আর মৃদু জল হোক আমরা যদি ডিটারজেন্ট ব্যবহার করি আমাদের প্রবলেম সলভ, সুতরাং আমরা ওটা নিয়ে ভাবছি না। কিন্তু এটা লার্জ স্কেলে বা ইন্ডাস্ট্রিয়ালি বা অন্য গবেষণার ক্ষেত্রে এই পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমরা তাও আরেকটু দেখে নিই। তাহলে মৃদু জল কি হচ্ছে না, এরকম যদি বাইকার্বনেট সল্ট থাকে, আচ্ছা খরতার স্থায়ী খরতা আর অস্থায়ী খরতা, একটা হচ্ছে স্থায়ী খরতা আর একটা হচ্ছে অস্থায়ী খরতা। অস্থায়ী খরতা মানে কি, যে খরতাকে আমরা অতি সহজে হয়তো দূর করতে পারি সেটা হচ্ছে অস্থায়ী খরতা। স্থায়ী খরতা কি না, যেটাকে অতি সহজে দূর করা যায় না। যেমন কি আছে না, যদি আমরা ক্যালসিয়ামের বাইকার্বনেট সল্ট ভাবি, HCO3 ক্যালসিয়াম বাইকার্বনেট, এটাকে যদি আমরা উত্তপ্ত করি কি হবে না, ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাবে, জল তৈরি হবে আর কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যাবে। তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ রেখে দিলে ক্যালসিয়াম কার্বনেটটা সেডিমেন্ট হয়ে যাবে, থিতিয়ে পড়ে উপর থেকে যদি আমরা জলটা ঢেলে নিই সেই খরতা দূরীকরণ সম্ভব। এই জন্য দেখবে বাড়িতে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে যদি কিছুক্ষণ ফোটানো হয় তারপর রেখে দেওয়া হয়, দেখবে তলায় সাদা 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 জমে গেছে, সেগুলো হচ্ছে অস্থায়ী খরতা। স্থায়ী খরতা যদি থাকে তাকে এইভাবে স্ফুটনের মাধ্যমে দূর করা সম্ভব না। যেমন ধরো যদি আমরা বলি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 যদি উপস্থিত থাকে, এটা কিন্তু এইভাবে ফুটিয়ে দূর করা যাবে না। এর কয়েকটা পদ্ধতি আছে, যেমন আমরা আগের দিন পাতন পদ্ধতি শিখেছিলাম। তাহলে ওইভাবে আমরা যদি পাতন করি তাহলে ওই যে পাতন সিস্টেমে জলটাকে ফোটাবো, সেটা একটা পাইপ দিয়ে উপরে উঠবে, আবার পাইপ দিয়ে গিয়ে অন্য পাত্রে জমা হবে, ওই যে জলটা জমা হলো তাতে কিন্তু আর লবণটা থাকছে না। তাহলে এই পাতনের মাধ্যমে কিন্তু আমরা খরতা দূর করতে পারি। আরেকটা কি হয় না, রেজিন ব্যবহার করা হয়। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, তাও বইতে আছে, কিছু করার নেই।
তো রেজিন কি না, রেজিন এমন একটা কম্পাউন্ড বা জৈব যৌগ, সেটা ভেতর দিয়ে যদি আমি এই জল, যেটা ক্ষর জল আছে, তাকে যদি পাস করাই, তাহলে এই আয়নগুলো, ক্যাটায়নগুলো বা অ্যানায়নগুলো ক্যাপচার হয়ে যাবে, সেখানে থেকে যাবে। জল বেরিয়ে যখন যাবে, যদি আমরা একটা রকম একই রকম টেস্ট কলামের মতো সিস্টেম করি, ধরো এরকম একটা কলাম আছে, এর ভেতরে ওই রেজিনের বেড আছে, এখানে স্টপ টপ থাকবে, এখানে পাত্র থাকবে। তো এখান থেকে যদি আমি ক্ষর জল ঢালি, তাহলে কি হবে না, যদি ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন হয়, তাহলে ক্যাটায়নটা এক্সচেঞ্জ হয়ে যাবে। কি হবে না, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আর Fe2+, এরা এর মধ্যে থেকে যাবে। আর চার্জ তো ব্যালেন্স হবে, শুধু তো মাইনাস থাকতে পারে না, এই ক্লোরিন তো মাইনাস হিসাবে চলে আসবে। মানে ক্যাটায়নগুলো মিসিং হচ্ছে, সেটা তো মিস হতে পারে না, উল্টে এর ভেতরে H+ যারা আছে তারা এখানে চলে আসবে। সুতরাং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই Fe, এরা কি না হাইড্রোজেন প্লাস এইটাতে রিপ্লেস হয়ে যাচ্ছে। এই H+ যদি প্রেজেন্ট থাকে, এটা কিন্তু ক্ষরতার জন্য দায়ী নয়। ঠিক একইভাবে যদি অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন হয়, সেখানে উল্টোটা কি হবে না, ক্লোরাইডটা আটকে থেকে যাবে। ক্লোরাইড বা যদি সালফেট থাকে SO4 2-, এরা এই বেডে থেকে যাবে। উল্টে কে তার তার জায়গায় চার্জটা ব্যালেন্স করার জন্য কি হবে, OH- বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ক্যাটায়ন যদি আটকে থেকে যায়, সেটা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। অ্যানায়ন যদি আটকে থেকে যায়, তার জন্য OH- বেরিয়ে আসবে, সেটা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জ বা বিনিময়কারী রেজিন। এবার এগুলো বইতে ডিটেলসে যত পড়বে তত ইনফরমেশন আছে। অনেক সময় কি হয়, তাহলে ক্যালসিয়াম যে যত অ্যাবজর্ব করবে, কি আনলিমিটেড অ্যাবজর্ব করবে? অ্যাবজর্ব করতে পারবে না, তার মানে এর কার্যকারিতার এক সময় কমে যাবে। তখন কি করা হবে, উপর দিয়ে আবার এখানে যেহেতু H+ বেরিয়ে এসেছিল, আমি উপর থেকে যদি আবার অ্যাসিড লাইক HCl যদি ঢেলে দিই, তখন আবার HClটা বেশি বেশি পরিমাণে এখানে ক্যাপচার্ড হয়ে যাবে, আয়নগুলো এদিক থেকে বেরিয়ে আসবে, সেইটা আমরা ফেলে দেবো, আমাদের কাজে লাগবে না। আবার রেজিনটাকে পুনরায় ব্যবহার করা যাবে। আবার এক্ষেত্রে কি হবে, অ্যানায়ন এক্সচেঞ্জকারী রেজিন, তার তাহলে অ্যানায়নগুলো ক্যাপচার্ড হয়ে তার কাউন্টার আয়ন হিসাবে OH- বেরিয়ে এসেছিল, তাহলে এরও যখন একইভাবে কার্যক্ষমতা কমে আসবে, সেটাকে পুনরায় উদ্ধার করার জন্য আমরা উপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ এর উপর দিয়ে আস্তে আস্তে ঢালবো, তখন ক্লোরাইড আর সালফাইড বেরিয়ে যাবে, সেই জিনিসটা আমরা ফেলে দেবো। পরে এইটাকে আবার আমরা ব্যবহার করতে পারবো জলের ক্ষরতা দূরীকরণের জন্য। তো এগুলো পরীক্ষায় একটু অ্যাডভান্স লেভেলে অনেক সময় প্রশ্ন আসে, জিজ্ঞেস করে যে অ্যানায়ন এক্সচেঞ্জকারী রেজিন তার কার্যক্ষমতা পুনরায় উদ্ধার করার জন্য কি ব্যবহার করবে। তো আমাকে তখন খেয়াল রাখতে হবে এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে OH যেটা বেরিয়ে আসছিল, আমাকে OH আবার অ্যাড করতে হবে। এখানে ক্যাটায়ন এক্সচেঞ্জকারী রেজিন, সেখানে বেরিয়ে আসছিল H+, থেকে যাচ্ছিল কারা, ক্যাটায়ন। সুতরাং এখানে ক্যাটায়ন কি CF2+, Mg2+, Fe2+ থেকে গেছে। রেজিনের তো ক্যাপচার করার একটা ক্ষমতা আছে, সেটা যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাবে, তাকে পুনরায় ব্যবহার করার জন্য কি করতে হবে, উপর থেকে HCl ঢালতে হবে। HCl ঢাললে এখান থেকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামগুলো বেরিয়ে যাবে, সম্পূর্ণটা H+ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তারপরে আমরা আবার জল ঢেলে জলের ক্ষরতা দূরীকরণের জন্য এটাকে ব্যবহার করতে পারবো। তো আমি আপাতত আউটলাইনগুলো বলে যাচ্ছি উপরে উপরে, নিজেরা ভালো করে আবার পড়বে, জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, না পারলে তো আবার বোঝানো হবে। প্লাস এই রিলেটেড যে কি প্রশ্নগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে, সেগুলো আমি বলে বলে দিয়ে যাচ্ছি। আবার নিজেরাও বিভিন্ন প্রশ্ন পিছনে যেগুলো আছে, বইয়ের পেছনে বা কোশ্চেন ব্যাংকে আছে, সেগুলো দেখবে। তাহলে এইটা হলো রেজিন। এবার জল দূষণটা কম বেশি আমরা সবাই জানি, চারিদিকেই এখন জল দূষণ খুব একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তাহলে জল যে দূষণ হয় কিভাবে হতে পারে না, জল সবচেয়ে মেন কারণ হচ্ছে মানুষের অ্যাক্টিভিটি, মানুষের বিভিন্ন রকম দৈনন্দিন জীবনের কার্যকলাপ বা প্রয়োজনীয়তা, সেইগুলো প্রত্যেকটা কেসে আমরা দেখেছি জল কাজে লাগে। এটা একদম প্রথমের দিকে ছিল যে জল কি কি কাজে লাগে, আমরা অতটা ডিসকাস করিনি, সবাই আমরা জানি যে জল ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না, খাওয়ার জন্য খেতে তো হবেই। তার পাশাপাশি অন্যান্য দৈনন্দিন জীবনে আমাদের স্নান করার জন্য, ঘর দোর পরিষ্কার করা, জিনিসপত্র পরিষ্কার করা, চাষবাস করলে সেখানেও লাগবে, বিভিন্ন কলকারখানায় লাগবে। তো জল সর্বত্র ব্যবহার, এবং ব্যবহারের পরে যে জলটা বেরিয়ে যাচ্ছে সে জলটা কিন্তু দূষিত, কিছু করার নেই, সেটা দূষিত হবেই।
বাড়িতে যখন আমরা সাবান মেখে শ্যাম্পু করছি বা জামা কাপড় কেচে পরিষ্কার করছি, জলের সঙ্গে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা আবার জলাশয়ে যাচ্ছে বা মাটির দিকে যাচ্ছে, সে তো দূষণ হবেই, কিছু করার নেই। কিন্তু আমাদের সচেতনভাবে সেগুলোকে সামলাতে হবে, নয়তো দূষণের পরিমাণটা দিন দিন বাড়তে থাকবে। কলকারখানা থেকে যে সমস্ত দূষিত পদার্থ বেরোচ্ছে সেগুলো কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট বা তার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় তাকে কিছুটা হলে বিশুদ্ধ করে তারপর সেটা পরিবেশে ছাড়ার কথা। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সেই রকম বিশেষ ব্যবস্থা নেই বলেই যে যা পারে যেখানে পারে সেগুলো ফেলে দেয় বা এইভাবে পরিবেশ দূষণ হচ্ছে। আর আরেকটা পরিবেশ দূষণের জায়গা হচ্ছে চাষবাস। চাষ আবাদ করার জন্য যে পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় বা সার ব্যবহার করা হয়, অজৈব সার, সেগুলো কিন্তু সরাসরি জলে মিশে জলীয় দূষণ হচ্ছে। এবং এর ক্ষতি হচ্ছে কি, সরাসরি জলজ প্রাণী যারা, তারা তো মারা যাচ্ছে। আর ঘুরিয়ে ফিরিয়ে আমরা যে জল খাচ্ছি, সে মাটির তলা থেকে হোক বা গঙ্গা থেকে জল তুলে এনে হোক, সেই জল যেহেতু দূষিত হচ্ছে, আমরা যতই সেই প্রক্রিয়ায় পরিষ্কার করি না কেন তার মধ্যে দূষিত পদার্থ থাকবে এবং সেগুলোই জীবজগতের ঘুরিয়েই আবার ক্ষতি করছে। এর মধ্যে দুটো জিনিস অনেক সময় জানতে চাওয়া হয়, সব বইতে নেই, কিছু কিছু বইতে আছে। একটা হচ্ছে ইউরোট্রফিকেশন আর একটা হচ্ছে অ্যালগাল বুম। ইউরোট্রফিকেশনটা কি না, আমরা যখন এই সময় আমরা দেখেছি যে ধান চাষ হচ্ছে চারিদিকে, পশ্চিমবঙ্গে তো কৃষি প্রধান রাজ্য, তার মধ্যে এই সময় বর্ষাকালের পরবর্তীকালে এই সময় চারদিকে ধান চাষ হচ্ছে। তো এই ধান চাষের ফলে প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে, যাদের সার বা কীটনাশক। এবার এই সারগুলো যে আমাদের গাছগুলো যে বাঁচবে, বড় হবে ধান গাছ, তার পাশাপাশি সেই পুষ্টি নিয়ে কিন্তু জলজ অন্যান্য যে সমস্ত উদ্ভিদ আছে, অ্যালগি বা যেগুলো শৈবাল, কচুরিপানা বা পানার আর অনেক রকম ধান আছে, 5-6 রকমের পানা হয়, তো তাদের কিন্তু বৃদ্ধি ঘটে যাচ্ছে খুব। এইটা হচ্ছে তার ফলে কি হচ্ছে, যে জলে যে পরিমাণে বায়ু, বিশেষ করে অক্সিজেন দ্রবীভূত হয়ে থাকার কথা, সেই পার্টটা এরা ক্যাপচার করে নিচ্ছে বা এরা খেয়ে নিচ্ছে। তার ফলে জলে যে দ্রবীভূত অক্সিজেন থাকে তার পরিমাণ কমে যাচ্ছে। সেই পরিমাণ কমে যাওয়ার ফলে জলজ প্রাণীদের কিন্তু খুব সমস্যা হচ্ছে, কারণ জলে যে সমস্ত প্রাণী থাকে, বিশেষ করে মাছ, তারা জলের মধ্যে যে অক্সিজেনটা দ্রবীভূত হয়ে থাকে, সেই দ্রবীভূত অক্সিজেনটাই কিন্তু তারা গ্রহণ করে। কিন্তু এর ভেতরে যদি শৈবাল বা উপরে যদি কচুরিপানা প্রচুর হয়ে যায়, অন্যান্য অ্যালগি, তার ফলে কি জলের যে পরিমাণে অক্সিজেন দ্রবীভূত হওয়ার কথা সেটা হতে পারছে না। তার ফলে জলজ প্রাণীদের একটা সমস্যা তৈরি হয় এবং মারাও যেতে পারে। আর একটা কি হয় না, বিভিন্ন ব্যাকটেরিয়া আছে যেগুলো গ্রো করে, বৃদ্ধি পায়, সেগুলো আবার অ্যামোনিয়া, H2S গ্যাস এইসবও তৈরি করে। তারপরে জল হচ্ছে দুর্গন্ধ হয়ে যায়। আমরা দেখেছি পচা জলাশয়, যেখানে বিশেষ করে কচুরিপানা, চুরিপানা এইসব থাকে, প্রচণ্ড জল হয়। আর আরেকটা টার্ম হচ্ছে অ্যালগাল ব্লুম। এটাও একই রকম, প্রচণ্ড পরিমাণে অ্যালগি আর শৈবাল যেগুলো, সেগুলো ওই জলে বৃদ্ধি পেতে থাকে। ইভেন উপরের এমন লেয়ার তৈরি করে যে সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারে না, এরকম হয়। আর ভেতরে যেগুলো শৈবাল থাকে তার তো ডেথ অ্যান্ড লাইফ সাইকেল থাকে, তারা মারা যায়, সেখান থেকে প্রচণ্ড পচা গন্ধ বেরোয়, যেগুলো তার ফলে জলজ প্রাণীও মারা যায়। কোনোভাবে যদি অন্যান্য জন্তু সেগুলোকে পান করে, তাদের তো অসুস্থ হবেই, এই ব্যাপারটা আছে। আর একটা জিনিস দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে এই দুটো খুব গুরুত্বপূর্ণ দূষণ, তার ফলে এইটা আমাদের পড়তে লাগে। একটা হচ্ছে আর্সেনিক দূষণ আর একটা হচ্ছে ফ্লোরাইড দূষণ, আর্সেনিক আর ফ্লোরিন থেকে। তো সেইগুলোর জন্য আমরাই দায়ী, মানুষের অ্যাক্টিভিটি দায়ী। আর্সেনিক এমন একটা মৌল যেটা সরাসরি আমাদের কিন্তু জলে মিশতে পারে না বা মিশলে অতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু এ যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আর্সেনেট বা আর্সেনাইড জাতীয় কি বলে ওটাকে, রেডিক্যালস তৈরি করে, সেটা কিন্তু ক্ষতিকর।
AsO3 মাইনাস AsO3 3 মাইনাস আছে। তো এটা কি হয় না, মাটির তলা থেকে আমরা যখন ভৌম জল উত্তোলন করি তাহলে সেই জায়গাগুলো জল যখন উঠে আসছে জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, সেখানে তখন কি হয় না, বায়ুর অক্সিজেন ঢোকে, তারপর আবার বৃষ্টি হলে উপর থেকে আবার জল হচ্ছে, এইভাবে চক্রাকারে চলতে থাকার ফলে এই আর্সেনেটগুলো আর্সেনেট আর আর্সেনাইটে কনভার্ট হয়। তাহলে আমরা অনিয়ন্ত্রিতভাবে ভৌম জল তুলছি, কখনো চাষবাসের কাজে, কখনো গৃহস্থালির কাজে, কখনো খাওয়ার জন্য। তো এই সাইকেলটা চলার ফলে এই আর্সেনিকগুলো আর্সেনাইটে কন্টিনিউয়াসলি কনভার্ট হচ্ছে, সেগুলোই জলে মিশছে, এবং এইটার মাত্রা যদি 0.01 থেকে 0.05 এত মিলিগ্রাম পার লিটার, এর থেকে যদি বেশি হয়ে যায় ভয়ঙ্কর ক্ষতিকর। বইতে আছে, ছবিটুকুগুলো দেখে নেবে, যে প্রথমত হাত আর পায়ের তলাগুলো কালো কালো হয়ে যায়, যেটাকে বলে ব্ল্যাক ফুট ডিজিজ। তারপরে যে চামড়া, নখ, এগুলো তো নষ্ট হয়। এছাড়া তো শরীরের আরও অন্যান্য রকম মাল্টিপল ডিসঅর্ডার দেখা দেবে, পচন হয় গায়ে, এবং ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, এইটা এই আর্সেনিক দূষণের দূষণ কবলিত এলাকা বলে অলরেডি চিহ্নিত হয়ে গেছে। আর একই রকম ফ্লোরাইড থেকে হচ্ছে, ফ্লোরাইড জলে যদি মেশে, ফ্লোরাইডের মাত্রাটা তাও কিছুটা বেশি, কত 0.1 হলেও চলবে, হয়তো 1 মিলিগ্রাম পার লিটার, এই মাত্রাটা একটু খেয়াল রাখবে। এটার মাত্রা হচ্ছে 0.01 থেকে 0.05, আর এটা আপ টু 1 মিলিগ্রাম পার লিটার। এর থেকে যদি বেশি হয়ে যায়, জলে মিশে যায়, তখন আমরা সেই জল যদি দীর্ঘদিন পান করতে থাকি, ফ্লুরোসিস হবে, আমাদের ইন্টারনালি বোন বা হাড় যেটা আছে সেটা দুর্বল হয়ে যাবে, দাঁতগুলো ক্ষয়ে যাবে, দাঁত হলুদ হয়ে যাবে। ইভেন নকনি সিনড্রোম বলে একটা ব্যাপার আছে, এই হাত পায়ের জয়েন্টগুলো নষ্ট হয়ে যাবে, হাত পা ভেঙে যাবে, হাড়ের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। তো এই মোটামুটি জল দূষণ। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে জল দূষণটা যাতে কীভাবে কমানো যায়, এবং জলটা আমাদের পরিশোধন করে বা বিশুদ্ধ জল পান করার চেষ্টা করতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, নয়তো শরীরের অন্যান্য রোগ দেখা দেবে। এই হচ্ছে ব্যাপার। এর শেষে বেশ কিছু প্রশ্ন আছে বইয়ের শেষে, সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে। আর যে পয়েন্টগুলো লিখেছি এগুলো খুব বেশি কঠিন কিছু না, এবং আমাদের জানা প্রয়োজন, এগুলো নিজেরা দেখবে। আরও ছোটো ছোটো 2-4টে বিষয় আছে, সেগুলো এত নিখুঁতভাবে ডিসকাস করার সময় নেই। আর একটা যেটা আছে, যেটা জাপানে হয়েছিল, যে ক্যাডমিয়াম দূষিত হওয়ার ফলে, যেটা আমাদের এখানে এতটা হয়নি, যেহেতু জাপান ওরা ইন্ডাস্ট্রিয়ালি অনেকটা এগিয়ে গিয়েছিল এবং এটা বুঝতে পারেনি, তার ফলে জলে মিশে গিয়ে ওদের ক্যাডমিয়ামের পরে এইটাই, আর পারদের যেটা মার্কারি, সেখান থেকে মিনামাটা শহরের মিনামাটা রোগ হয়েছিল, সেইভাবে আসে। সুতরাং জলের এখান থেকে শেষের দিকে প্রশ্নগুলো আসতে পারে, যে আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয় বা তার লক্ষণ কী, ফ্লোরাইড দূষণ হলে তার কী রোগ হয়, তার কী লক্ষণ, মিনামাটা রোগ, ইটাই রোগ, এইগুলো। এছাড়া ডিটারজেন্ট দ্বারা জল দূষণ, কলকারখানার নোংরা জল দিয়ে জল দূষণ, তারপরে আছে ক্ষরজল, মৃদু জল কী, এবং তাদের কিভাবে ক্ষরতা দূরীকরণ করা যেতে পারে। তাছাড়া তো প্রথমের দিকে তো জলের ধর্ম, জলের প্রয়োজনীয়তা, জলের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, সার্বজনীন দ্রাবক, এই বিষয়গুলো আছে। তো ক্লাসটা এখানেই শেষ করছি, বাকি নিজেরা পড়াশোনা করো, পরে আবার দেখা যাবে কী কী প্রবলেম হতে পারে।